বলি, মাহফুজ এখন কোথায়? মাহফুজ ভয় পাচ্ছে না কেন? মাহফুজরা শক্তিশালী। আমি কালকে তার ছবি দেখলাম একটা কোন পার্টিতে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে সে ক্ষমতায় নেই? এটা তো সে চিন্তাও করছে না। তারা ইনফ্লুয়েন্সিয়াল। আসিফ কোথায়? মাহফুজ, আসিফ, এই দুইজনই ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা যেভাবে স্বীকার করেছে যে আমরা সশস্ত্র বিপ্লবের জন্য রেডি ছিলাম, ঠিক একইভাবে এখনো তারা এর চেয়ে ইনফ্লুয়েন্সিয়াল, কারণ এদের নিজের শক্তি নাই। তো তাদের সাথে বর্তমান ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকে তৈরি করেছে, তাদেরকে রাত্রে শেল্টার দিয়েছে যাতে পুলিশ গ্রেফতার করতে না পারে জুলাই অগাস্ট মাসে। ঠিক একইভাবে তাদেরকে প্রস্তুত রেখেছে যে তারেক জিয়ার সাথে ডক্টর ইউনূসের যে কাজগুলো তারেক জিয়াকে শুধু দিয়ে গেছে, এই ফাইলগুলো নড়চড় হবে, ওইখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোন করছে রাস্তায় নামো। কিন্তু একটি কথা আমি এখানে বলতে চাই, ওই একটি আন্দোলন বারবার হয় না, এটা আর হবে না। তবে বিষয়টা হবে তারেক জিয়ার সহযোগীরা, রাজনৈতিক সহযোগীরা, অর্থাৎ আমি বিএনপির ভিতরে বলছি, উনি যে সম্পূর্ণভাবে বিএনপির যে সিনিয়র লিডারদেরকে ইগনোর করছেন, যে ওনার একটি বক্তৃতাই তো বোঝা গেল যে বক্তৃতাটা যে লিখে দিচ্ছেন উনি জানেন না, ওনারা পড়াশোনা, ওনারা হলেন ইয়েস ব্রাদার, ইয়েস ভাই আছে না, ওই গ্রুপ। অতএব ওই গোষ্ঠীকে যদি উনি কাজে না লাগান, তাহলে আমি এটা তুলনা করছি না, কিন্তু আমি বলছি যে আওয়ামী লীগ 15 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিকভাবে পরিচালনা করার পরও, বাংলাদেশের সকল মানুষের সুবিধা ভোগের পরও, তারা কিন্তু শুধু রাজনৈতিক কানেকশনটা সীমিত হয়ে পড়ার জন্য ওনারা বাংলাদেশের ক্ষমতা আসলে ধরে রাখতে পারেন নাই। জনগণ কিন্তু কাঁদে, যেই বাংলাদেশ 100% ইলেকট্রিসিটির দেশ, এমন কি ঘটলো পৃথিবীতে? এখন আমি কালকে কথা বলছিলাম, আমার একটা ছোট্ট শিশু স্কুল চলে ইয়াতে বাংলাদেশে, সেটার প্রিন্সিপাল আমার আপন বোন, তার সাথে কথা বলছিলাম। বললো যে তুগরিল, তোমার সাথে কথা বলতে পারছি না কারণ ইলেকট্রিসিটি নেই, 4 জনই। তাই আমি বললাম এটা তো গত 10-15 বছরে কখনো শুনি নেই যে এটা ঘটছে। সো এটাতেই শেষ করি, জঙ্গিবাদের উত্থান, বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানের জন্য দায়ী আমরা বিদেশি শক্তিকে করাটা সঠিক হবে না। আমাদের যেটা করা উচিত সেটা হলো জঙ্গিবাদের আমরা দায়ী করব না, আমরা এটা বলবো এবং এটা স্থায়ীভাবে বলবো। সেটা হলো যে বাংলাদেশের জন্মের যে বিরোধী জামায়াতে ইসলামী, তারা জঙ্গিবাদ, এবং তারাই এটাকে ঘটায়। তারা ঢাকা ইউনিভার্সিটিতে জঙ্গিবাদের দখল নিয়েছে, এবং এটাকে বিএনপি মুখে যেটা বলে এটা হলো জনগণে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে, এটা তাদের কৌশল। কারণ তারা ইচ্ছা করলেই জামাতকে বাদ দিয়ে তারা ক্ষমতায় থাকতে পারবে না, কারণ বাংলাদেশের পক্ষের শক্তি আসলেই শক্তিশালী। আমেরিকার সাথে যে কাজটা রাজনৈতিক শক্তির করা উচিত, আমেরিকা কি চায় এটা বাংলাদেশের যাতে ক্ষতি না হয়, সেই হিসাবে শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছেন, ঠিক একইভাবে দেশকে পরিচালনার জন্য আবারও আওয়ামী লীগকে হাল ধরতে হবে। এটি বলেছেন। আমাদের সবচেয়ে গৌরবের যে বিষয় স্বাধীনতা, সেই স্বাধীনতা সংগ্রামে তারা অস্ত্র ধারণ করে আমাদের মা বোনদেরকে হত্যা করেছে, ইজ্জত নিয়েছে, এই করেছে, সেই করেছে। তাদেরকে মাঠে নামিয়েছে কোন দল? সেই দলটির নাম হলো জাতীয়তাবাদী দল। সেই জাতীয়তাবাদী সৃষ্টিকর্তাকে জিয়াউর রহমান। জিয়াউর রহমান তথাকথিত মুক্তিযোদ্ধা, উনি মুক্তিযুদ্ধে কেন জি4 হিসেবে অংশগ্রহণ করলেন সেটা নিয়ে আমরা অন্যদিন আলাপ করব। কিন্তু মৌলিক বিষয়টা হলো জিয়াউর রহমান যে দলটি তৈরি করেছেন, সেখানে উনি কাকে আনছেন? শাহ আজিজকে আনছেন, মশিউর রহমানকে আনছেন, কিন্তু সেই সাথে আবার তিনি নিয়ে এসেছেন কাকে? মান্নান ভুঁইয়ার মতন লোককে, তরিকুলের মতন লোককে। কিন্তু সেখানে সবসময় একটা দ্বান্দ্বিক অবস্থান। কিন্তু সেই দ্বান্দ্বিক অবস্থানটা হলো একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, যে আমি যেমন ইচ্ছা করি আমার একটা চোখকে নষ্ট করব না, আমি ইচ্ছা করলেই আমার একটা হাতকে কেটে ফেলবো না, ঠিক একইভাবে জামায়াতে ইসলামকে রাজনীতি থেকে বের করে দেওয়া বা ধ্বংস করা, বিএনপির এই কথাগুলো সবসময় হলো জনমনে বিভ্রান্তি বা কৌশল সৃষ্টি করার, অন্য কোনো কারণ নেই থাকে বন্ধ করে। কারণ স্বাধীন বাংলাদেশে এই উগ্রবাদী দলকে বাংলাদেশে ফেরত নিয়ে আসছেই হলো বিএনপি। এখন প্রশ্নটা হলো যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান কেন? আপনি প্রারম্ভিক কথায় কিন্তু বলে দিয়েছেন, ইতিহাস টেনে এনেছেন যে তারাই যেন শব্দটা আমি আপনার কথা থেকে বাদ দিতে চাই। যেন নয়, এটা পরীক্ষিত, এটা প্রমাণিত।
এটা ইতিমধ্যে আমরা যেমন ট্রাই এন্ড এরর করে বা ল্যাবরেটরিতে লবণের নাম না জানা লবণের নাম আমরা টেস্ট করে করে বের করি, ঠিক একইভাবে ইতিমধ্যে এটা প্রমাণিত যে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে কোন সময় ঘটে, কখন ঘটে। তারা যেমন ইনসাইড বাংলাদেশে বাংলাদেশ বিরোধী শক্তি হিসাবে দাঁড়ায় বিএনপি সহ, ঠিক সেই রকম ভাবে তারপরে তারা রাবণের মতন দাঁড়িয়ে উঠে এবং তারা বাইরের পৃথিবীকেও আক্রমণ করতে চেষ্টা করে। আপনারা জানেন উলফা গোষ্ঠীকে তারা সাপোর্ট করেছিল। অতএব আপনি সমস্ত বলে দিয়েছেন, বাংলাদেশের শুধু মুন্সিগঞ্জ ছাড়া সমস্ত জেলায় তারা বোমাবাজি করেছে, তারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তারপর তারা বাংলা ভাইয়ের সৃষ্টি করেছে। এই সমস্ত কিছুকে একটি যদি বলেন বাক্সবন্দী করার মতন অবস্থায় নিয়ে আসে, সেটা যে কারিগর সেটা ছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এবং তিনি একটি দেখুন, রাজনৈতিক নেতৃত্ব সঠিক এবং শক্তিশালী হলে কি হয়, যে বাংলাদেশ বিরোধী কোন চুক্তির সাথে সম্পৃক্ত হবে না বলে শেখ হাসিনা সবসময় আমাদের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে গেছেন, স্পষ্ট বলেছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এমনকি টেকনিক্যাল ট্রেনিং নিয়ে 15 বছরে উনি বাংলাদেশকে জঙ্গি মুক্ত করেছিলেন, একেবারেই জঙ্গি মুক্ত করেছিলেন। অতএব দেখতে হবে যে বাংলাদেশের পক্ষে উনি কাজ করেছেন কিনা। অতএব এখানে যে বিষয়টা আনতে চাই সেটা হলো যে বাংলাদেশে জঙ্গিবাদ যে পালন করে, লালন করে, যে যে প্রতিদিন উৎসাহ দেয় এবং জায়গা সৃষ্টি করে দেয়, জেল থেকে তাদের সকলকে মুক্ত করে দেয় এবং তাদেরকে আর্মির দিয়ে সেলুট দেওয়ানো হয়, আর্মির ট্রাকে উঠে দেখানো হয় লাইভে। এই সমস্ত কিছু কারা করে হলো একমাত্র রাজনৈতিক শক্তি, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কারণ বাংলাদেশের যে রাজনৈতিক বিভক্তি, এটা খুব স্বাভাবিক, সেটা দুইটি, মানে দুইটি নয়, সেটা অনলি ওয়ান আমি বলতে চাচ্ছিলাম আসলে। কি সেটা হলো প্রো বাংলাদেশ, অ্যান্টি বাংলাদেশ। প্রো বাংলাদেশের নেতৃত্ব দেয় আওয়ামী লীগ, আর সকলেই হলো অ্যান্টি আওয়ামী লীগ। অতএব বাংলাদেশ এবং অ্যান্টি বাংলাদেশ এই বিভাগের সেখানে কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দল, আমি তাদেরকে আজকেও একটি টকশোতে বললাম যে ওনারা সুযোগ থাকলেও সেই দায়িত্ব পালন করতে পারে নাই। সেটা হলো জাসদ, সেটা হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সেটা হলো ন্যাব, সেটা হলো বাংলাদেশের অন্যান্য অনেক বাম রাজনৈতিক দল যে ছোট ছোট, তারা যদি আওয়ামী লীগের বিপক্ষ শক্তি হিসাবে নিজকে সম্মিলিতভাবে আবির্ভূত করতে পারতো, তাহলে আজকে ৭১ নিয়ে প্রশ্ন আসতো না। কারণ দেখুন, জিয়াউর রহমানের সন্তান সে বসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল। এটা তো ইউনূস বলবে আমি তো নিষিদ্ধ করিনি, আমি তো স্থগিত করেছিলাম, তোমরা আইন করেছো, আমি তো আইন করিনি, এই পার্লামেন্টে তো আমি পাস করেছো। অতএব জঙ্গিবাদকে লালন করে বিএনপি। আমি এই জায়গাটিতে আপনাকে একটু ইন্টারাপ্ট করতেই চাই, একটু থামাতে চাই, দুঃখিত আমি। সেটি হচ্ছে, আপনি মাঝখানে একটা খুব সেন্সিটিভ কথা বলেছেন, যে বা অনেকে এটা মাথায় নিতে পারেন, সেটা হচ্ছে যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্রের টেকনিক্যাল সহায়তা নিয়ে, ট্রেনিং নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো তারা জঙ্গিবাদের বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ নিয়েছে, কঠিন এবং কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জঙ্গিবাদ মুক্ত হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা সেগুলো করেছে এবং এই জন্য আন্তর্জাতিক পর্যায়ে এপ্রিসিয়েট করা হয়েছে শেখ হাসিনার সরকারকে। কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনে, তাদের আর্থিক সহায়তা, আবার যখন শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হলো, তখন জঙ্গিরা, যে আপনি বললেন মাঝখানে যে কারাগার থেকে বেরিয়ে গেল, তারা বাইরে এসে উল্লাস করলো, তারা স্নাইপার নিয়ে মুভ করলো, তাদের চেহারা দেখালো, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলো নারায়ণ তকবীর বলে, তারা আপনার সেনাবাহিনীর সদস্য, আমি কিন্তু সাধারণ মানুষ বা আন্দোলনকারীদের কথা বলছি না, স্পর্শকাতর বলছি এই শব্দটি এই কারণে যে আপনারা যারা শুনছেন ভিডিও খুঁজে দেখবেন যে সেনাবাহিনী যখন 5ই আগস্ট সন্ধ্যা বিকেল বেলা বঙ্গবন্ধুর ভাস্কর্য যেইভাবে ভাঙছিল, তাদের সবার চেহারাগুলো আপনারা দেখুন যে তারা কারা। এখন যে বলা হচ্ছে টিটিপির সাথে বিমান বাহিনীর সদস্যদের, সেনাবাহিনীর সদস্যদের সম্পৃক্ততা, সেটি মিলে যায়। প্রয়োজনে আপনারা ভিডিও খুঁজে দেখুন, কারণ
এই জায়গাটিতে তাইলে যেই মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারকে সহায়তা করলো জঙ্গি মুক্ত করতে, তারাই আবার জঙ্গিদেরকে পরোক্ষ অথবা প্রত্যক্ষ ভাবে এখন সহায়তা করলো, এবং তাদের কারণেই কি তাইলে আসলে এই এখন জঙ্গিদের উত্থান হচ্ছে কিনা? এই ক্ষেত্রে আপনার কোন, যেহেতু আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিকতা করেন, আপনার ভিন্ন কোনো মানে বিশ্লেষণ আছে কিনা? অসংখ্য ধন্যবাদ। আমার কাজই হলো পলিটিক্স, পলিসি, ডিপ্লোমেসি টুয়ার্ডস ইন্দো প্যাসিফিক, স্পেশালি বাংলাদেশ, ওয়াশিংটন ডিসিতে কি ঘটে। এটা এমনই স্পর্শকাতর বিষয়। একটি বিষয় হলো যে মার্কিন বিষয়ে আমি অনেক তথ্য যেসবগুলো অফ দ্য রেকর্ডে জানা, সেসবগুলো সময় না আসলে বলা যাবে না। আরেকটা বিষয় হলো যেটা আমি বলার ক্ষমতা রাখি। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েটা কিন্তু গণতন্ত্রের জন্য, অগণতন্ত্রের জন্য নয়। এটা হলো মার্কিন প্রেসিডেন্টের ভাষণ আমরা যখন শুনবো, কারণ একটি বিষয় পৃথিবীতে জানা, যা সকলে জানেন, যারা রাজনীতি করেন, যারা পলিটিক্স সাংবাদিক, তারা জানেন আমেরিকার ফেডারেটিভ কান্ট্রি হিসাবে আমেরিকার বাইরের দেশের মুখপাত্র হলো প্রেসিডেন্ট। আমেরিকার ভেতরের কোন রাষ্ট্রের কোন অঙ্গ রাষ্ট্রের কোন বিষয় সম্বন্ধে প্রেসিডেন্টের কোনো অধিকার নেই এমনকি কথা বলার। একদম একদম এটা সুস্পষ্ট। অনলি ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট বাইরের দেশের সাথে তার যে সম্পর্ক, সেইটা আমেরিকার রিপ্রেজেন্টেশন উনি করবেন, এমনকি 3 মাস ব্যাপী যুদ্ধ করতে পারবেন ইয়ার পারমিশন ছাড়া, মানে কোন পার্লামেন্টের আপ টু 90 ডে, যেটা এখন সময় চলে যাচ্ছে। অতএব কিছু স্পর্শকাতর বিষয় আমি অবশ্যই এখন শেয়ার করব না, শুধু বলে রাখবো এই আমেরিকান মুখপাত্র, মানে আমেরিকান প্রেসিডেন্ট বাইরের পৃথিবীতে উনি যখন বক্তৃতা করেন তখন প্রতিনিয়ত একটি কথা বলেন, ন্যাশনাল সিকিউরিটি। আমরা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ধরনের অ্যাক্ট আমরা করব, এটা আমাদের অধিকার। এবং যেহেতু শক্তিশালী দেশ, আমরা এটা করি। লিবিয়াতে আজও মানুষকে হত্যা করছে, উই ডোন্ট কেয়ার। অর্থটা হলো আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা করেছি। আমাদের এই উদাহরণটা দিয়ে আমি ইরাকের কথা বলতে পারি, আমি সিরিয়ার কথা বলতে পারি, এমনকি আমি মিশরের কথা বলতে পারি, যে মিশরের উনি গণতন্ত্রের চর্চা করতে গিয়ে যখন গেল সেখানে ব্রাদারহুড, মুসলিম ব্রাদারহুড আসলো, তা আবার তাকে আগের পথে ফিরিয়ে এনে সিসি কে বসাই দিল এখন সম্পূর্ণ বিষয়টা হলো সেখানে গণতন্ত্র কিনা, মৌলবাদ ধ্বংস হলো কিনা, জঙ্গিবাদ ধ্বংস হলো কিনা, ওইটা বিষয় না। বিষয়টা হলো আপনি আমার সাথে কোঅপারেশন করছেন কিনা। শেখ হাসিনাকে কোঅপারেটিভ বানানোর জন্য আমেরিকা টেকনোলজিক্যাল বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এমনকি যেটা ওয়ার্ল্ড ব্যাংক সহ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সহ এই যুদ্ধ তর্কের ভিতরে শেখ হাসিনা এমন একজন নেত্রী, এই একদিকে যুদ্ধ করছেন। আপনারা এটা তো বিশ্বাস করি আমরা যে IMF বলেন আর বিশ্ব ব্যাংক বলেন, এরা কিন্তু আমেরিকা গ্রিন সিগন্যাল না দিলে সবাই সমান ভোটাধিকার, কিন্তু পয়সা যাবে না কোথাও, 1 পয়সা যাবে না, কারণ এসবগুলো হলো অস্ত্র। অন্য দেশকে আমরা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য এই বিভিন্ন সংস্থাগুলো কাজ করে। সেখানে দেখুন, ওনাকে ক্ষমতাচ্যুত করার লেস দেন 12 মান্থস আগে, এই 1 মে মাসে এখানে এসে উনি ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা সংগ্রহ করে নিয়ে গেলেন, যেটা এখন তারেক জিয়ার আরেকটা কিস্তি পাচ্ছে না, কারণ এটা তাহলে মৌলিক বিষয়টা হলো আমেরিকা সেখানে কি করছে। আমেরিকা তার ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে জামাতকে বসাতে হবে, জামাতকে বসাবে, জঙ্গিবাদের উত্থান করতে হবে। উজা হবো, আবার ইয়াও হবো, যেটাকে বলে উজা হইয়া ঝাড়ো এবং দংশন করো, সাপ হয়ে দংশন। একই বিষয়টা হলো যে ওইখানে শেখ হাসিনা যে ব্যবস্থাগুলি চেয়েছেন আমেরিকার কাছ থেকে, শেখ হাসিনার এটা পারদর্শিতা যে আমেরিকাকে একদিকে উনি চাচ্ছেন যে তুমি আমাকে এই দাও, তো ওইটা আমি দিতে পারবো না, কিন্তু তো আমি আপনার কাছ থেকে এটা চাই, কারণ এই টেকনোলজিটা আমার প্রয়োজন, এই ইয়াটা আমার প্রয়োজন। সেটাতে উনি ছিল সাকসেসফুল। কিন্তু আমেরিকা কেন করলো? যে আমেরিকার যে রাষ্ট্র ব্যবস্থার যে রাষ্ট্রদূত আমেরিকাতে, আমরা জানি কত বড় বিল্ডিং আমাদের সেখানে রয়েছে। এটা কি শুধুই রাষ্ট্রদূত বাংলাদেশে প্রতিটি ক্ষণে কি ঘটে, কোথায় কি ঘটে, সেটা সেখান থেকে আমরা জানি, কারণ ইটস এ ইম্পর্টেন্ট কান্ট্রি ইন্টারন্যাশনালি। আমি আপনাকে আরেকটা রেখা দেখাই দিই, যে আমরা যেটাকে বলি এই দ্বীপপুঞ্জ, আন্দামান দ্বীপপুঞ্জ, আমাদের ইউনুসকে যদি ক্ষমতায় বসিয়ে রাখতে পারত আগামী 10 বছর,
আর ভারতের সাথে সংযুক্ত হয়ে চায়নার তেল পত্ত, এটা মিডল ইস্ট থেকে যে তেল যায়, তাহলে আন্দামান এবং এখানে আরাকান পর্যন্ত যে করিডোরের এটা তো এক্সটেন্ডেড করার কথা, বাংলাদেশের ওই জায়গাটা স্বাধীন হয়ে যাবে বাংলাদেশের অংশ বা না অংশ হিসাবে। অতএব সেখানে চায়নাকে বন্ধ করে দেওয়ার জন্য আন্দামান দ্বীপপুঞ্জ দিয়ে ক্রস করতে দিব না, তাহলেই তো শেষ হয়ে গেল ঘটনাটা। যেহেতু শেখ হাসিনা সেই সকল কোনো কথাই, এমনকি উনি সরাসরি, উনি যেহেতু বলছেন, আমিও তো সেটাকে ইয়ে করতে পারি, কোট আনকোট বলতে পারি যে পশ্চিমে যেতে হবে না, আমাদের পূর্ব দিকে গেলে হবে। অতএব সেখানে জঙ্গিবাদের উত্থান করছে যেটা, সেটা করছে সহযোগিতা হলো বিএনপি, সম্পূর্ণ দায় ভার হলো জামাতের। কিন্তু আমেরিকার আমাদের কিচ্ছু আসে যায় না। আমাদের কথা হলো যে আমাদের এই টিকা নাই, হামের টিকা নাই, কিন্তু আমরা বিমান কিনতে বাধ্য হচ্ছি। বাংলাদেশে বোধহয় লেস দেন 0.01% মানুষ শুকর খায়, আমরা শুকরের মাংস কিনতে সাইন করেছি। বাংলাদেশে এত মানুষ শুকর খায় না, শুকরের মাংস খায় না। অতএব এই বিষয়গুলো তো শেখ হাসিনা করেনি, এই বিষয় কি এমনকি জিয়াউর রহমানে করেনি। আমি বিএনপি কে বলছি, আপনারা শুনুন, এটা জিয়াউর রহমানও করেনি এবং এটা তারেক জিয়াও করেনি। কিন্তু তারেক জিয়া গদির লোভে এই বিষয়গুলোকে মেনে নিয়ে একদম স্বেচ্ছা নির্বাসনে এতদিন থেকে চিন্তা করলো যে আমরা পারি নাই আমেরিকার অন্ততপক্ষে কোনো কথা না শুনি। আমি এই জন্য, উনি কিন্তু কথা বলেন না, একদম কোনো কথা বলেন না, কোনো রাজনৈতিক বক্তব্য যে কাকে দিয়ে লেখাইছে সেটা জানি না। উনি যদি নিজে গুগল করে এআই কে বলতেন ভাসানী কবে মারা গেছেন রে ভাই, তুই আমারে বল, সে বলে দিত। কিন্তু সে নির্ভর করছে আরেকজন অপরিপক্ষের কাছে যে একটা বক্তৃতা দিব, লিখে দাও, এবং সেটা বলে উনি তো থান্ডার্ড হয়ে গেল, হোয়াট আই এম টকিং অ্যাবাউট। ঠিক একই কারণে উনি যে প্রধানমন্ত্রী, এটা উনি বুঝেন না, এটা কিন্তু উনি ধারণ করেন না। আপনি একজন প্রধানমন্ত্রী, 209 সিট তার পার্টির, অথচ 3-4 বালকের ধমকে ভয়, এটা তো এমনকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জাসদ বলেন, কাউকে যদি 209 সিট দিয়ে বসে দেন, এরকম ভাবে বিরোধী দলের এই কয়েকজন তুচ্ছ যারা রাজনৈতিক ভাবে একেবারেই মূর্খ, তাদের ধমকে তারা কথা শুনতো না প্রধানমন্ত্রী। অতএব আপনি যে কথাটা নিজে বিস্তারিত তুলে ধরেছেন, এটার জন্য মৌলবাদের উত্থানের জন্য বাংলাদেশে দায়ী হলো জামাত। আরেকটি কথা আমি ভুলে না গেলে, এটা আমার বলা খুব ইম্পর্টেন্ট। দেখুন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যেমন রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের দখলে ছিল, চট্টগ্রাম ইউনিভার্সিটি শিবিরের দখলে ছিল, কিন্তু একটি ঐক্য ছিল ঢাকা ইউনিভার্সিটির সমস্ত দলের, ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ইউ নেম ইট। তাদের সকলের একটা শপথ কি ছিল যে শিবিরকে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতে দিব না। সেটা এই বছর মেটিকুলাসলি ডিজাইন করে কিভাবে ঢুকলো, কেন তারা একত্রিত ভাবে ডাক দিতে পারলো না। এই সমস্ত কিছুর পেছনে একটি ন্যাশনাল সিকিউরিটি আমেরিকার যেমন প্রয়োজন, আমেরিকার মূল ভূখণ্ডে তো আমরা করতে দিচ্ছি না। বাংলাদেশের যদি কালকে জামায়াতি ইসলামী না, এর চেয়ে উগ্রবাদী বলেন হিজবুত তাহরির ক্ষমতা নেই, আর আমেরিকার হয় তল্পি বাহক হয়, উই হ্যাভ নো প্রবলেম। আমি কি এর চেয়ে সহজভাবে তো বলতে পারি না। না, একদমই। আমি শেষ করব একেবারেই আপনার কাছ থেকে আরেকটু বিষয়টি জেনে বা শুনে, সেটি হচ্ছে যে ধরুন যে আশঙ্কার কথা বলা হচ্ছে যে সারা দেশে আবার জঙ্গিবাদ তারা হামলা করতে পারে, আবার সেনাবাহিনীর মধ্যে, বিমান বাহিনীর মধ্যে, প্রশাসনের মধ্যে জঙ্গিরা রয়ে গেছে। এই আশঙ্কা যদি সত্যি হয়, যেমনটা খালেদা জিয়ার সময় ছিল, সেরকম কোন পরিস্থিতি যদি এখন আবার সারা দেশে হামলা হয়, কিংবা জঙ্গিরা একদম প্রকাশ্য ওরকম বিপজ্জনক পরিস্থিতি একেবারেই বহিঃপ্রকাশ ঘটায়, তারেক রহমান সরকার কি করবে, কি করতে পারে, সেটা ঠেকানোর মতো তাদের কোনো পদক্ষেপ কিংবা ক্ষমতা আছে কিনা, নাকি তারা নিজেরাই এর সঙ্গে, যেটা আমরা বললাম, আপনি যেটি বললেন যে নিজেরা জড়িত, কিন্তু যদি এরকম কোনো ঘটনা ঘটিয়ে ফেলে, কারণ হিজবুত তাহরির কিন্তু তাদেরকেও হুমকি দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রকেও বারবার হুমকি দিচ্ছে, তারা একদম মিডিয়ায় ঘোষণা দিয়ে, আইএসআই যারা আছে তারা ঘোষণা দিয়ে হুমকি দিচ্ছে। তো তাইলে কি হবে? বিএনপি তারেক রহমান কি এগুলো ঠেকাতে পারবেন কিনা? সোজা কথা আমি যেটা জানতে চাই। আমি যদি প্রথম লাইনে যাই, তারেক রহমান হ্যাজ নো পাওয়ার, ওনার কাছে কোনো ক্ষমতাই নেই। তাহলে আপনি যদি মনে করেন প্রধানমন্ত্রীর ক্ষমতা না, আমি দায় নিয়ে
বলছি তারেক রহমানের কোনো ক্ষমতা নেই, কারণ ক্ষমতাটা হলো আপনি আমাদের প্রেসিডেন্ট আমেরিকান সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত 24 ঘন্টা আগের হোয়াইট হাউসের যে ঘটনা, হোয়াইট হাউস মানে আমাদের যে ছিল সেটা তো সেইটি ঘটনার আগের কথা বলছি, যে জেনারেল মুনির বলে তারপরে প্রধানমন্ত্রীর নাম বলেন, আগে নাম বলেন জেনারেল মুনির পাকিস্তানের। ইরান বিষয়ে জেনারেল মুনিরের সাথে আমাদের বন্ধু জেনারেল মুনিরের কথা বলেন, তার সেকেন্ডারি বলেন প্রধানমন্ত্রীর কথা। এটাকেই আপনার উত্তরে আমার আনতে হবে, মানে আপনাকেও আনতে হবে, কারণ পাকিস্তানের যে সিস্টেম তৈরি আছে স্থায়ী ভাবে, যেই সিস্টেমটা কপি করে মিশরের যে সিস্টেমটা তৈরি আছে, সেই সিস্টেমটা বাংলাদেশে জিয়াউর রহমান তৈরি করতে চেষ্টা করায়। জিয়াউর রহমান যেহেতু পারে নাই, তার ছেলে বাইরে ছিল, এখন এই ওয়াকারকে দিয়ে সেই সিস্টেমটা আসলে তৈরি করা হচ্ছে। সেই সিস্টেমে দেখুন এখনো কিন্তু রাস্তাঘাটে বাংলাদেশে ব্যারাকে ফিরে যায় নাই আর্মি। তা কেন ফিরে যায় নাই? এখন তো নির্বাচিত সরকার, অতএব ক্ষমতা তার কাছে নয়। যে বিষয়টা হলো যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে, কথাটা আমাদের মনে আছে। আমি সেই দিনই বলেছিলাম সামথিং রং, নট সামথিং রং। সে জানে খেলা, সে আত্মীয়তার সূত্রে প্রধানমন্ত্রীকে যেরকম আশ্বস্ত করেছে সেটা ছিল একটা অংশ। ঠিক একইভাবে বর্তমানে তারেক জিয়া এটা রক্ষা করতে পারে কিনা ডিপেন্ড করে আর্মির উপর। একদম সরাসরি থেকে একটা ওয়ার্নিং জারি করা হলো পোটেনশিয়াল মিলিটেন্টস রাইজ আপ করার জন্য, এবং এটাতে বলতেছে যে মিলিটেন্ট যেটা অপারেটিভ করতেছে সেটা যে ব্যক্তি, এটার হোতা বা যে মেন ব্যক্তি, সে হচ্ছে ইশতিয়াক আহমদ সামিম এলাইস আবু বক্কর, যে সেপারেটলি এবং খুব রিপুটেডলি কন্ট্যাক্ট করতেছে অন্যান্য মিলিটারি পার্সোনালকে, ফর্মার মিলিটারি পার্সোনালকে। তার মানে সেনাবাহিনীর ভিতরে, বর্তমান সেনাবাহিনীর ভিতরে এবং প্রাক্তন সেনাবাহিনীর মধ্যে কিছু জঙ্গি অলরেডি ট্রেন্ড হয়েছেন। এবং এখানে একটা উল্লেখযোগ্য কথা আছে আমার, জামাত লিডার আছে, যে ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন পার্লামেন্টে, সংসদে অনেক জঙ্গি অলরেডি আছেই। এবং একজনের বক্তব্য শুনছিলাম আমি পার্লামেন্টে, সে নিজেই বলতেছে, আমি যখন রাস্তা দিয়ে যাই আমাকে দেখায়, বলে ওই দেখো জঙ্গি নেতা পার্লামেন্ট সদস্য। তার মানে সে নিজেই স্বীকার করতেছে সে জঙ্গি। এবং আমি বলবো বাংলাদেশের যে এখন সংসদটার অর্ধেকই জঙ্গি, এবং সরকারও জঙ্গি, এবং সরকারের ক্যাবিনেট সেক্রেটারিও জঙ্গিবাদ। সে হিজবুত তাহরির সদস্য, প্রতিষ্ঠাতা। তো সেইটা যে জঙ্গি, তো আমি বলবো সরকার যখন জঙ্গিবাদ, তাহলে এই জঙ্গিবাদের উত্থান কি করে হচ্ছে আমি যেটা বুঝতে পারতেছি না। আর আমেরিকা এদেরকে বসিয়েছে এখানে। এই যে রিপোর্টটা, আমেরিকান রিপোর্টটা, যেটা মানে কানাডিয়ান ওয়েবসাইট যে রিপোর্টটা আমার হাতে আছে, এখানে বলতেছে when এখানে আমি একটু ইংরেজিতেই পড়িনি, আর্জেন্ট কনফিডেন্সিয়াল অ্যালার্ট ওয়াজ সার্কুলেটেড থ্রু আউট দ্য অফিসিয়াল লেটার সাইন্ড বাই দ্য ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কনফিডেন্সিয়াল অন এপ্রিল 23, 2026। এটার সাথে ক্যানাডিয়ানরা অ্যাড করতেছে, উই আর কশনিং অল দ্য ক্যানাডিয়ানস ইররেসপেক্টিভ অফ দেয়ার বার্থ ন্যাশনালিটি who are in Bangladesh to be careful in the movement। এটাই বলেছি, আর কিছু বেশি কিছু বলে নাই। তার মধ্যে কেন, why? The alert was prompted by the intelligence suggesting that the members of banned military group were coordinating to launch the attacks at a high-profile location. The high-profile location বলতে যেটা আমি নিউজ পেপারে পড়েছি, অ্যাসেম্বলি, শাহবাগ মোড় এবং বেশ কিছু স্থাপনা, মেট্রো রেল, এইসব এলাকাতে তারা জঙ্গি করবে। এই জঙ্গিবাদটা তো আমার হিসাবে, আমার ব্যক্তিগত একটা ধারণা থেকে, আমি হয়তো ভুল হতে পারি, নবী ভাই আমাকে কারেক্ট করতে পারেন পরে, যে 4 থেকে 5 হাজার জঙ্গি অলরেডি গত 24 মাসে ঢুকেছে। 2005 সালের পর থেকে জঙ্গি, আজ শেখ হাসিনা সরকারকে উৎখাতই করেছে জঙ্গিরা। সেটা আজকে যে এনসিপি লিডার যারা, তারা সব জঙ্গিরা, যে ইনকলাব মঞ্চের যারা, তারাও সব জঙ্গি। তো এই জঙ্গিরা তো আগের থেকেই আসতে। তো আমেরিকা বিএনপির আমলে জঙ্গি উত্থান হয়, ইচ্ছাকৃতভাবে উত্থান করে। এখানে আরেকটা প্রসঙ্গ আমি বলতে চাই, বিশ্ব বাটপাড়ি ইউনুস, মাফিয়া ডনের ইউনুসের টাইমে যে জেল ভেঙে, জেল থেকে বাড়ানো, নরসিংদী জেল থেকে 900 কয়েদি বের হয়েছে, তার মধ্যে অনেকে জঙ্গি বের হয়ে গেছে এবং অনেক সন্ত্রাসী বের হয়ে গেছে। 2004 সালে গ্রেনেড হামলার যেসব আসামিরা ছিল, বাবর সহ,
তারাও সব বের হয়ে গেছে। জামিনে অনেক জঙ্গিদেরকে মুক্তি দেওয়া হয়েছে। তো এরা যে জঙ্গি, এক একজনের জেল হয়েছিল 18 থেকে 19 বছর, 20 বছর, তারা জঙ্গিরা তো বের হয়ে আছে অলরেডি, বাংলাদেশি জঙ্গিরা। এবং এখানে পাকিস্তানি এবং আফগান থেকে আফগান তালিবানরা পর্যন্ত এখন বাংলাদেশে ঢুকতে চেষ্টা করতেছে, ঢুকে গেছে অলরেডি। তো এরা অলরেডি পেনিট্রেট করেছে। এই যে রিসেন্ট যে নর্থ ইস্টার্ন নিউজটা হয়েছে, বিএফএ বাংলাদেশ এয়ারফোর্সের যে জঙ্গিরা আছে এবং অনেক এয়ারফোর্সের লোকরা পালিয়ে গেছে যারা জঙ্গি নেতা। এবং আমার জানা মতে, আমি নাম এই মুহূর্তে মনে পড়তেছে না, কানাডাতে একজন, আমেরিকাতে 2 জন, একজন কর্নেল র্যাঙ্কের, একজন মেজর র্যাঙ্কের, একজন হচ্ছে ব্রিগেডিয়ার র্যাঙ্কের, এই 3 জন কিন্তু আর্মির এক্স অফিসাররা, তারাও জঙ্গি উত্থান করতে। তাদের উদ্দেশ্য একটাই ভাই, আমি বলবো তাদের উদ্দেশ্য হচ্ছে পূর্ব পাকিস্তানকে ইস্টাবলিশ করা। এবং শফিকুর রহমান যে ডেপুটি লিডার অফ অপোজিশন আছে, তার ছেলেকে ধরা হয়েছিল জঙ্গি অ্যাক্টিভিটিস এর জন্য আওয়ামী লীগ আমলে, এবং শফিকুর রহমানকেও অ্যারেস্ট করা হয়েছিল। সে স্বীকারও করেছিল যে আমি আমার ছেলেকে ফিরিয়ে আনতে গেছিলাম। সে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করেছে। তো যে সরকারটাই জঙ্গিবাদের উপরে নির্ভরশীল, কারণ এরা একই মায়ের 2 ভাই, এখন দেখাচ্ছে তারা অপোজিশন, এবং একটা নাটক করতেছে যে ছাত্রা দল এবং শিবিরের মারামারি, এটা নাটক ছাড়া কিছুই না, এটা এদের মধ্যে নাটক। সে একই নাটক করতেছে এখন জঙ্গিদেরকে নিয়ে। এই জঙ্গিদের যে উত্থানটা, এটা এখানে যে কনটেক্সটটা কি আমি এটা বলিনি। The alert was issued during a sensitive period of transition under the interim government following the ouster of the Awami League government in August 2024, and rising extremist activity and prison breaks that left several extremists at large, যেটা আমি একটু আগে বললাম যে জেল থেকে সমস্ত জঙ্গিরা বের হয়ে গেছে, যার জন্য এই অ্যালার্টটা ইস্যু করেছে। কিন্তু এই অ্যালার্টটা ইস্যু করলো কেন এখন তারেক জিয়া কি সত্যি জঙ্গি দমন করতে চায়, না জঙ্গিদের দ্বারাই দেশকে দেখাতে চাচ্ছে যে আমরা দেখো জঙ্গিদের আমাদের অ্যাটাক করছে? কারণ আওয়ামী লীগে আমি আরেকটা ভয় পাচ্ছি, যেটা আমার খুবই মানে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে, জুতার মালা পরানো হয়েছে, মারধর করা হয়েছে এবং মেরেও ফেলা হয়েছে অনেক জায়গাতে। এখন মুক্তিযোদ্ধা আর্মির যে সংখ্যকটা আছে, বেশ ভালো সংখ্যকই আর্মির মধ্যে আছে, তাদেরকে মেরে ফেলার বুদ্ধি, এটা একটা অ্যাপ্রোচ কিনা বুঝতে পারছি না আমি। এটা হতে পারে, কারণ জিয়াউর রহমান প্রতি রাত্রে মুক্তিযোদ্ধা আর্মি অফিসারদেরকে মেরেছে, শত আর্মি অফিসার মারা গেছে। আমার বন্ধু বান্ধবী অনেকে মারা গেছে যারা আর্মিতে ছিলেন। তো 57 আর্মি অফিসার যে মারা গেল 2009 সালে বিডিআর ইয়ের সময়, তখনও কিন্তু মুক্তিযোদ্ধা সবই মুক্তিযোদ্ধার পক্ষের আর্মি অফিসাররা ছিল, তাদের ফ্যামিলি সবই মুক্তিযুদ্ধের পক্ষে, তাদেরকে ইচ্ছাকৃতভাবে মারা হয়েছে। তো এখন এই যে জঙ্গির যে নাটকটা শুরু করেছে এখন এই সরকার, আমি বলবো এটা নাটক। এই জন্য বলতেছি, এটা যদি সত্যিকারের থ্রেট হয়ে থাকে তাহলে পার্লামেন্টের আলোচনা হলো না কেন এখন পর্যন্ত? আমি এই জায়গায় আপনাকে একটু থামাবো, আবার আমি আপনার কাছে আসবো এখান থেকেই। ডক্টর নূর নবী যে কথাটি বলছিলেন এতক্ষণ, প্রফেসর ওমর সেলিম শের, তিনি যে ইনফরমেশন গুলো বললেন এগুলো সবার এখন জানা, কিন্তু আপনি যেহেতু যুক্তরাষ্ট্রে আছেন এবং আপনি প্রতিদিন বাংলাদেশের আপডেট রাখেন, এমনকি সেনাবাহিনীর ভিতরে বাইরে তাদের খবর, বলা হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে যেভাবে জঙ্গি ইস্যুটি একেবারেই প্রকাশ্য হয়ে গেল, এটি এখন দেশের বাইরেও বাংলাদেশের সেনাবাহিনীকে আরো ঝুঁকিতে ফেলবে কিনা, দেশের ভিতরেও কি ঝুঁকি তৈরি করতে পারে? এবং এর সঙ্গে আপনি একটু যুক্ত করে যদি বলেন যে, আমি শুরুতে যে কথাটি বললাম যে সেনাবাহিনীকে বাংলাদেশের জঙ্গি নিধনে এর আগে আওয়ামী লীগ সরকারের সময় যুক্তরাষ্ট্র সর্বাত্মক সহযোগিতা করেছিল এবং তারা বলেছে যে জঙ্গি দমনে যে কোনো সহযোগিতা তারা করবে, কিন্তু এই সরকারটি তো এই যুক্তরাষ্ট্রের মদদেই ক্ষমতায় বসেছে। তো তাইলে এখন কেন আবার জঙ্গিবাদের উত্থান ঘটছে, এই কথাটি সরকার বলছে? আপনি কি বলবেন ডক্টর নূর নবী? ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য। বিশেষ করে আমার বিজ্ঞ আলোচক মুক্তিযোদ্ধা প্রফেসর সেলিম সাহেবের সাথে আমি অংশগ্রহণ করে সম্মানিত বোধ করছি। আসলে বাংলাদেশের ভাগ্য এখন বাংলাদেশের হাতে নাই, বাংলাদেশের ভাগ্য এখন বিদেশিদের হাতে, বিশেষ করে আমেরিকা, টু সাম এক্সটেন্ট ভারত, ইউরোপিয়ান কান্ট্রি, মিডল ইস্টের কাতার, টার্কি, এদের হাতে।
তো বাংলাদেশটা হয়েছে জিওপলিটিক্যাল কারণে ষড়যন্ত্রের একটি কারখানা। সেখানে বাইরের যে স্টেক হোল্ডার তারা তাদের নিজের স্বার্থে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে, এবং সেটার প্রমাণ হলো 2024-এ শেখ হাসিনা সরকার, যে সরকার 15-16 বছর দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করেছিল, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, সর্বোপরি বাংলাদেশকে একটি সন্ত্রাস মুক্ত দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছিল, এবং বাংলাদেশে যে সন্ত্রাসী কার্যক্রম চলতেছিল সেগুলো কঠোর হস্তে সেটা ভারতের সহযোগিতা, এমনকি আমেরিকার সহযোগিতা শেখ হাসিনা সরকার নিয়ন্ত্রণ করেছিল। তারপরে কি হলো, জাতীয় স্বার্থের জন্য আমেরিকা এবং অন্যান্য দেশ, তাদের নিজ জাতীয় স্বার্থের কথা বলছি আমি, তারা শেখ হাসিনা সরকারকে উৎখাত করে ইউনূসকে ক্ষমতায় বসালো, এবং ইউনূস ক্ষমতায় বসে এই সন্ত্রাসীদেরকে জেলখানা থেকে ছেড়ে দিল, প্রফেসর সেলিম যেটা উল্লেখ করেছেন। এবং নিউ ইয়র্ক টাইমসে হেডলাইন হয়েছিল যে বাংলাদেশে ইউনূস সরকার হয়েছে মৌলবাদী সন্ত্রাসীদের স্পন্সর, এবং তার নেতৃত্বে যে সমস্ত সন্ত্রাসী গ্রুপ দেশি বিদেশে নিষিদ্ধ ছিল তাদেরকে মুক্ত করা হলো। বাংলাদেশের ঢাকার রাজপথে মিছিল, ব্যানার সহ মিছিল আমরা দেখতে পেলাম। সেই কি বলে ওটাকে, যে সন্ত্রাসী দলগুলো ছিল তাদের মিছিল, যে আমরা বাংলাদেশকে একটা তালেবানি রাষ্ট্র বানাবো, তারপরে বাংলাদেশকে তারা একটি মিনি পাকিস্তান বানাবে, এই সমস্ত ষড়যন্ত্রের মাধ্যমে তার বাংলাদেশটাকে সেই মুক্তিযুদ্ধের চেতনা থেকে পরিবর্তন করে একটা মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা। তো এই সমস্ত কাজ করতে গিয়ে কি হয়েছে, সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল, যারা মুক্তিযুদ্ধের পক্ষে চেতনায় কাজ করেছিল এবং যারা একটি প্রফেশনাল সেনাবাহিনী হিসাবে বঙ্গবন্ধু করার চেষ্টা করেছিলেন, সেই সেনাবাহিনীতে সন্ত্রাসী ঢুকলো। সন্ত্রাস কি? সন্ত্রাস হলো যে অস্ত্রের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত করা হয়, জোর করে মানুষকে হত্যা করা হয়, সেটাই তো সন্ত্রাসী। সেই সন্ত্রাসী ঘটনা তো ঘটলো বাংলাদেশে 1975-এ। এটা তো নতুন কিছু না। বঙ্গবন্ধুকে হত্যা করলো কে? সেনাবাহিনী। জিয়াউর রহমানকে হত্যা করলো কে? সেনাবাহিনী। তারপরে জামাত, শিবির, তারা বাংলাদেশের সেনাবাহিনীতে ইনফিলট্রেশন করে টাকার বিনিময়ে ব্রেন ওয়াশ করে বাংলাদেশের সেনাবাহিনীতে সন্ত্রাসের কর্মকাণ্ড তারা ঢুকিয়েছিল এবং সেগুলো প্র্যাকটিস করা হতো। তো এখন বাংলাদেশ সেনাবাহিনীতে সন্ত্রাস নানান স্তরে, এই যে স্কোয়াড্রন লিডার কে সন্দেহ করে অ্যারেস্ট করা হয়েছে, পলাতক হয়েছে, অর্থাৎ স্কোয়াড্রন লিডার ইজ হাই র্যাঙ্কিং অফিসার ইন এয়ার ফোর্স। আর আমরা তো জানি সেনাবাহিনী বা কি বলে যে সমস্ত নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনী, তার যে র্যাঙ্ক এন্ড ফাইলে প্রচুর সন্ত্রাসী রয়েছে, প্রচুর মৌলবাদী রয়েছে। এগুলোতে এদেরকে ডক্টরাইন করা হয়েছে, এদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। তো কাজেই এদের অলরেডি বাংলাদেশের সেনাবাহিনী, আর্মি, এয়ারফোর্সের সন্ত্রাসীরা সেখানে তাদের উপস্থিতি আছে, তাদের প্রেজেন্স আছে। শেখ হাসিনা সরকার এদেরকে বিচার করেছিল, অনেককে আর্মি থেকে বহিষ্কার করেছিল। তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা এখন হুমকি দিচ্ছে বাংলাদেশের যে সমস্ত ইম্পর্টেন্ট ইনস্টলেশন আছে সেগুলোকে অ্যাটাক করবে। এটা পুলিশের সতর্কবাণী। তো এগুলো যে হবে এটা এক্সপেক্টেড, এবং এর জন্য কারা দায়ী? যারা বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সন্ত্রাসের বিনিময়ে, টাকার বিনিময়ে কি বলে শেখ হাসিনাকে সরিয়ে ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল। ইউনূস এসে এই সন্ত্রাস শুরু করেছে, এবং তারেক জিয়ার যে সরকার, তারেক জিয়ার যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন, কি সন্ত্রাসের কর্মকাণ্ডে ভর্তি। সে কি করেছিল? 21শে গ্রেনেড হামলার
সে ব্যবস্থা করেছিল, সে একজন আসামি এবং শাস্তিপ্রাপ্ত আসামি। প্রমাণিত হয়েছে যে গ্রেনেড মেরে শেখ হাসিনা সহ এদেরকে হত্যা করার অ্যাটেম্প নেওয়া হয়েছিল। সেখানে 21 জন লোক মারা গিয়েছিল, 200-র বেশি লোক আহত হয়েছিল। এটা কি এটা একটা সন্ত্রাসী কাজ। এবং একই দিনে বাংলাদেশের 60টা জেলায় সাইমালটেনিয়াসলি বোম ফাটা হয়েছিল। এটা কি সন্ত্রাসী কাজ? কারা করেছিল? এই সরকারের, তৎকালীন খালেদা জিয়া জামাত সরকারের পৃষ্ঠপোষকতায় যে সন্ত্রাসের সৃষ্টি হয়েছিল, বাংলা বাইর সৃষ্টি হয়েছিল সেই সময়ে। তো তারেক জিয়া সেই সময় হাওয়া ভবন প্রতিষ্ঠা করে দুর্নীতির মাধ্যমে এদেরকে প্রমোট করেছিল। সে এখন ক্ষমতায়। তাকে কে ক্ষমতায় এনেছে? যারা বলে যে আমেরিকার মতো দেশ বলে যে আমরা উই হ্যাভ জিরো টলারেন্স টুয়ার্ডস টেরোরিজম, তারাই তারেক জিয়াকে ক্ষমতায় বসিয়েছে। যে ভারত সবসময় বলেছে যে বাংলাদেশে ভারত বিরোধী কোন সন্ত্রাসী সরকারকে তারা প্রশ্রয় দিবে না, তারা সমর্থন করে না, সেই ভারত তারেক জিয়াকে আউট অফ দ্য ওয়ে গিয়ে সমস্ত প্রোটোকল দিচ্ছে। তারপরে এই তারেক জিয়া 17 বছর দেশে আসতে পারেনি। তার তো যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা সবাই জানি, আমি কিছু উল্লেখ করলাম। এছাড়াও আমেরিকান তৎকালীন অ্যাম্বাসেডর বলেছিল তারেক জিয়া ইজ এ থ্রেট টু আমেরিকান ইন্টারেস্ট। তারেক জিয়া আমেরিকায় আসতে পারে নাই, অথচ তাকেই আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আমেরিকা ক্ষমতায় বসিয়েছে। তো তাহলে আমরা এটাই বুঝতে পারি যে বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের হাতে নেই। এটা হলো স্টেক হোল্ডার হলো সব বিদেশি, তারা তাদের জাতীয় স্বার্থে যখন যেটা দরকার সেটা তারা করে। তাদের জাতীয় স্বার্থে তারা শেখ হাসিনাকে সরালো, তাদের জাতীয় স্বার্থে তারা ভেবেছিল জামাতকে ক্ষমতায় আনবে, সেটা পারলো না। তাদের জাতীয় স্বার্থেই ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, ইউনূস এসে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, আইন শৃঙ্খলা অবনতি ঘটিয়েছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, মৌলবাদীদের উত্থানের জন্য সরকারি ভাবে সাহায্য করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস যেটা রাষ্ট্রের ভিত্তি, সেই ইতিহাসকে মুছে ফেলার জন্য এই আমেরিকায় এসে ইউনূস বলেছে সেট বাটন পুশ করে আমরা অতীতকে মুছে ফেলবো। এই ইউনূস সরকার বঙ্গবন্ধুর বাড়ি, যেটা একটা জাতীয় মিউজিয়াম ছিল, সেটাকে ধ্বংস করেছে। একবার নয়, দুবার নয়, 3 বার বঙ্গবন্ধুর সম্মানে যে জাতীয় দিবসগুলো ছিল সেগুলো পালন করা হয় না। 7ই মার্চ, কি বলে বঙ্গবন্ধুর জন্মদিন, মৃত্যুদিন, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবস, এগুলো উচ্চারণ করা হচ্ছে না। তো এই যে সরকার বাংলাদেশে, ইউনূস দেশটাকে 18 মাসে ধ্বংস করেছে, এবং সেই সরকারেরই এক্সটেনশন হলো তারেক জিয়া। গত 2.5 মাসের তার যে সরকারের যে অ্যাক্টিভিটি, সেগুলো প্রমাণ হয় এই তারেক জিয়ার সরকার ইজ নাথিং বাট এক্সটেনশন অফ ইউনূস সরকার। এবং আজকেই এক ফেসবুকে দেখলাম যে এখনো ইউনূস স্বপ্ন দেখছে, এখনো প্ল্যান হচ্ছে, এখনো ষড়যন্ত্র হচ্ছে, ইউনূস হবে রাষ্ট্রের প্রেসিডেন্ট। এবং এই এগ্রিমেন্ট তো আমরা দেখেছি গত বছর ইউনূস যখন লন্ডনে যায়, গিয়ে তারেক জিয়ার সাথে যে MOU সাইন করেছিল, সেখানে তো লেখাই ছিল যে তারেক জিয়া হবে প্রধানমন্ত্রী, ইউনূস হবে প্রেসিডেন্ট, এবং জামাতের প্রেসিডেন্ট হবে ডেপুটি প্রাইম মিনিস্টার। MOU সাইন করেছিল, সেটা মিডিয়াতে এসেছে। এই আরেকটা জিনিস মিডিয়াতে যে আসে নাই, সেটাও একটা সন্ত্রাসী কার্যক্রম। কি ছিল সেটা? যে তারেক জিয়া একটা মেমো বা একটা লিস্ট ইউনূসের হাতে দিয়েছিল, 15 জন আওয়ামী লীগ নেতার নাম, শেখ হাসিনার নাম প্রথমে এবং বাকি সবাই, যে এদেরকে ধ্বংস করতে হবে, হত্যা করতে হবে। এটা কি সন্ত্রাসী কাজ? তো কাজেই আমরা যে নিউজটা ভেসে এসেছে বা গুজব উঠেছে যে এয়ারফোর্সের ভিতরে সন্ত্রাসীদের ইনফিলট্রেশন হয়েছে, তারা কিছু অ্যারেস্ট হয়েছে, কিছু পালিয়েছে, এটা তো বাংলাদেশে সন্ত্রাসের প্রতিষ্ঠাই করেছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে বিদেশি শক্তি, এবং বাংলাদেশের অভ্যন্তরে যে সন্ত্রাসী
তাদেরকে প্রতিষ্ঠিত করেছে। কাজেই এখন যে ঘটনাগুলো ঘটছে এগুলো তো মানে আইসবার্গ মতো একটা ঘটনা, যে ভিতরে যে কি আছে আপনি যেটা বলেছেন, যেটা টাইটেল দিয়েছেন যে সেনাবাহিনী বিপদে কিনা, সেনাবাহিনী তো বিপদে পড়বেই, কারণ সেনাবাহিনীতে যারা আমি এই বিপদের অংশটি আরো একটু ডিটেলস আপনার কাছ থেকে শুনবো পরের অংশে। আমি একটু এই ফাঁকে একটু আসতে চাই প্রফেসর ওমর সেলিম শের আপনার কাছ থেকে একটু ওকে যে যে একটু স্মরণ করিয়ে দেই যে 5ই আগস্ট 2024 মানুষ বা আন্দোলনকারী, সাধারণ আন্দোলনকারী হিসেবে যাদেরকে সাদা চোখে মানুষ দেখেছে, তাদের চেয়ে অনেক বেশি এগ্রেসিভ অবস্থায় ছিল, আগ্রাসী অবস্থায় ছিল সেনাবাহিনীর কিছু সংখ্যক সদস্য, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে। ভিডিও কিন্তু এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় আছে, এবং তাদের চেহারাগুলো আমি একটু খোঁজার চেষ্টা করছিলাম। আমি আজকে দুপুরেও দেখেছি সেই ভিডিও, যে যারা বঙ্গবন্ধুর ছবি ভাস্কর্য ভেঙেছে সেনাবাহিনীর যারা, এবং যারা নির্দেশ দিচ্ছিল, তাদের চেহারা সুরত দেখলে, এবং তারাও যে নারায়ণ তকবীর বলে স্লোগান দিচ্ছিল, তাতে তো পরিষ্কার যে আসলে তারা যে কোন আদর্শের, এবং তারা যে জঙ্গিবাদের অংশে সেনাবাহিনীর ভিতরে, সেটি কি পরিষ্কার হয় কিনা। এর আগে আপনার আরেকটু যে বিএনপি যখন ক্ষমতা আসে তখনই যে এই জঙ্গিবাদের উত্থান হয়, সেটি কিন্তু যেমন 1991 থেকে 96-তে মনে আছে রাশেদ খান মেনন কে গুলি করা হলো। 2001 থেকে 2006 অসংখ্য ঘটনা, বাংলা বাই তো আছেই, উদিচি হামলা, সিপিবি হামলা, ব্রিটিশ হাইকমিশনের উপরে হামলা, একযোগে সারা দেশে বোমা হামলা, দুইজন বিচারককে ঝালকাঠিতে হত্যা, এই যে ঘটনাগুলো, এবং আবার এখন, তাইলে এটির কি যোগসূত্র আছে কিনা কোনো সেনাবাহিনীর ভেতরে? তৌফিক, আপনি ঠিকই বলেছেন, এটা খুবই স্পষ্ট যোগসূত্র আছে। এবং আমি একটা বলতে চাই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙেছিল, তারা আর্মির অরিজিনাল, আমাদের বাংলাদেশের আর্মির অরিজিনাল লোক, নাকি বাংলাদেশের আর্মির ড্রেস পরে আসল জঙ্গিরা ছিল, যারা পাকিস্তান থেকে ইম্পোর্ট করা হয়েছিল বা টার্কি থেকে এসেছিল বাড়িতে। এবং এই যে 5ই আগস্টের আন্দোলন, জনগণ কিন্তু বেশি ছিল না ওখানে, জনগণকে ফুল করা হয়েছিল, এবং কিছু বেশিরভাগ লোকই ছিল স্নাইপার নিয়ে, এবং তার মধ্যে ছিল আপনার রিটায়ার্ড আর্মি অফিসাররা। তারা কিন্তু ইনগ্রেন্ড হয়েছিল জামাতের জঙ্গিবাদী মানে প্রভাবে, এবং তাদের উদ্দেশ্য একটাই যে শেখ হাসিনাকে তাকে নামাতে হবে। কিন্তু তারা নামাতে গিয়ে তারা শুধু তাই না, তারা বঙ্গবন্ধুর নাম নিশানায় মুছতে চেয়েছে। যদি আপনি খেয়াল করে থাকেন, ভিডিওটা যদি আবার দেখেন, এবং আমিও ভিডিওটা দেখি একবার মাঝে মাঝে, যে বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হলো, প্রতিবার 3বার, প্রত্যেকবারই কিন্তু ইসলামিক ফ্ল্যাগ লেখা, ওই যে জঙ্গিদের যে ফ্ল্যাগটা, ওই ফ্ল্যাগটা কিন্তু উঠছে, আর্মিরা দাঁড়িয়ে আছে, আর্মিরা কিছু বলছে। তার মানে আর্মিদের তখন, বাংলাদেশ আর্মির মধ্যে যে জঙ্গিরা অলরেডি আছে, এর মধ্যে কোনো ভুল নাই। আমি সবসময় বলছি, যার জন্য আজকে সকালে আমি বলেছি একটা টক শোতে, যে পাকিস্তান, আফগানিস্তান, টার্কি, এই 3টা দেশের সাথে এই যে নবনির্বাচিত সরকার আছে, যদিও আমি ওটা বলি এটা অবৈধ সরকার এখনো, কারণ সেটা ইউনিসের এক্সটেনশন, যেটা রবি ভাই বললেন, আমিও বলি এটা ইউনিসের এক্সটেনশন। তো এই সরকারটা, যদি জনগণ তাকে ভোট দিয়েছে, তাদের উচিত এই 3টা দেশের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা, কূটনৈতিক, বাণিজ্য এবং ইমিগ্রেশন, প্রত্যেকটা সম্পর্ক। তাহলে এই যে একটা হিসাব মতে 2100 বাংলাদেশি জঙ্গি অলরেডি দেশের মধ্যে আছে, এই ইউনূস সরকার তাদের পৃষ্ঠপোষকতায় লালন পালন করেছে এবং জেল থেকে বের করে দিয়েছেন। এছাড়াও আমি আরেকটা হিসাব পেলাম, যেটাতে বলতেছে বিদেশি জঙ্গি নিয়ে টোটাল 5000 জঙ্গি, 4 থেকে 5000 জঙ্গি এখন বাংলাদেশে অবস্থান করতেছে, এবং তার আর্মির মধ্যে আছে, এয়ারফোর্সের মধ্যে আছে, নেভির মধ্যে আছে, আমাদের বিজিবির মধ্যে আছে, এবং পুলিশের মধ্যেও আছে। তো এই জঙ্গিরা যদি এর মধ্যে ঢুকে গিয়ে থাকে, তাদের তো উদ্দেশ্য একটাই, বাংলাদেশ থেকে আনস্টেবল করা এবং বাংলাদেশকে এবং অস্থিতিশীল করা, যাতে আমরা যেটা উন্নতির পথে গেছিলাম সেটাকে নিচে নামিয়ে না আনা, এবং
এখন পাকিস্তান তো আমাদের, পাকিস্তানের লোকরা বলতো বাংলাদেশ, আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও, তারা এখন আর বলবে না, তারা চাচ্ছে এটাকে পূর্ব পাকিস্তানের একটা অংশ বানাতে, সেটাই তাদের আসল উদ্দেশ্য। কারণ এখানে যে যাই বলুক, আমি এটা বলবো যে বিএনপির আমলে জঙ্গি উত্থানটা কেন বেশি হয়, কারণ বিএনপি জঙ্গিদের তাদের নিজের দলের মধ্যে অনেক সন্ত্রাসী আছে, যার জন্য সন্ত্রাস করতে গেলে তাদের সাথে জঙ্গিদের সাথে তাদের যোগাযোগ রাখতে হবে, যার জন্য বিএনপির আমলে এটা বসে যাবে। শেখ হাসিনার আমলে মানে প্রথমবার 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত, তখনও উনি জঙ্গি কন্ট্রোল করতে চেষ্টা করেছিলেন, এবং এই গত 15 বছর 7 মাসে উনি জঙ্গি নিশ্চিহ্ন করেছিলেন, আমেরিকা সাপোর্ট করেছিল। এখন আমেরিকার উদ্দেশ্য হচ্ছে, যদিও রবি ভাই আমেরিকাতে আছেন, আমেরিকার কিন্তু একটা ইভিল উদ্দেশ্য সবসময় থাকে, তারা যেটা ইরাকও করেছে এবং ইরানও করছে, যে তাদের নিজস্ব লোক দিয়ে তারা জঙ্গিদেরকে তারা পৃষ্ঠপোষকতা করে তারপরে বসিয়ে তারপরে আবার তাকে মেরে ফেলে, যেটা তালিবানের করেছে, কি নাম ভদ্রলোকের, ওসামা বিন লাদেনকে। তো আমেরিকার উদ্দেশ্য হচ্ছে জঙ্গি এস্টাবলিশ করে তাদের উপরে ডিপেন্ডেন্ট হওয়া, যে তোমরা আমাদের উপরে ডিপেন্ডেন্ট থাকো, ডিপেন্ডেন্ট থাকলে আমরা যা বলবো তাই শুনবো। সুতরাং এই যে চুক্তিটা করেছে, চুক্তির মধ্যে স্পষ্ট আছে। তো জঙ্গি উত্থান নতুন কিছু না বাংলাদেশে, আমরা ইতিহাস দেখে এসেছি, ইতিহাস একটু আগে ভাই বললেন, এবং ইতিহাসের দেখা যায় তারেক জিয়ার নিজের খেয়াল রাখা উচিত। তারেক জিয়ার বাপকে তো আর্মিরাই মেরেছে, বঙ্গবন্ধু মেরেছেই আর্মিরা, এটা আমরা সবাই জানি। হত্যা করার পর তার পরবর্তীতে তার বাপকে পর্যন্ত জিয়াউর রহমানকে মেরেছে আর্মিরাই, এবং তার পরবর্তীতে এরশাদ ওয়ানি 2006-7 সালে মইনু আহমদ যখন নিল পাওয়ার, তখনও জঙ্গি উত্থান ছিল। এই জঙ্গিটাকে মেরেছে, এবং তারেক জিয়া যে 17 বছর বিদেশে ছিল, বা তার মেরুদণ্ড যে ভেঙে দিয়েছে, কে ভেঙেছে তার তো জানা উচিত, এই আর্মি ভেঙেছে। সুতরাং সে আর্মির প্রতি যদি এতটাই সহানুভূতি থাকে, তার তো বোঝা উচিত এই আর্মিরাই তাকে আবার মারতে পারে, তার তো মেরুদণ্ড ভেঙে। আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, এবং দর্শকদেরও মনে করিয়ে দেওয়ার জন্য যে এই যে বিএনপির নেতা এবং এখন যিনি এমপিও হয়েছেন আব্দুল সালাম পিন্টু, তার ভাই তাজউদ্দিন, মাওলানা তাজউদ্দিন কিন্তু জঙ্গি সাজাপ্রাপ্ত। তো এখন তার ইন্টারপোলের তালিকায় তার ছবি সহ নাম এখনো ঝুলছে। তো বিএনপি, জি বলুন। বলেন, এটা আমি তাজউদ্দিনের কথাটা আসছিলাম, যে এই বিএনপির মধ্যে জঙ্গি অনেক বেশি আছে, যার জন্য উত্থানটা বেশি হয়। এবং আজকে আপনার দেখবেন এই যে পার্লামেন্টে, সংসদে প্রচুর জঙ্গি নেতা আছে, বোধ বিএনপি এবং জামাতের পক্ষে। এবার আমি এনসিপির লিডারদেরকেও বলবো তারাও জঙ্গি, তারা যে জঙ্গি না এটা আমি বলবো না, তারা সন্ত্রাসী, কারণ সন্ত্রাস করেই তারা এসছে এখানে। এবং প্রত্যেকটা ভাষা দেখেন, আমাদের কালচারের উপরে অ্যাটাক হয়েছে, ভাষা চেঞ্জ হয়ে গেছে এখন, মানে কথায় কথায় মব হচ্ছে, কথায় কথায় মারছে। আগেও সন্ত্রাসী হয়েছে, 2004 সালেও করেছে তারা, 91 সালেও করেছে তারা, কিন্তু তখন এতটা খারাপ ছিল না। এখন যে ট্রেন্ডটা এসছে একদম টোটালি সোমালিয়া ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি, যেখানে সোমালিয়াতে এইভাবে কার্যক্রম হতো, মব করার হতো। তো এখন যদি কেউ ইতিহাসগুলো পড়ে বিভিন্ন দেশের, যে কিভাবে সরকার বদল করেছে আমেরিকা, তো ওখানে ইতিহাস ভালো করে যদি পর্যালোচনা করি আমরা, তাহলে এটাই বুঝবো যে বাংলাদেশের প্রতি এখন যে দেশটা আমাদের হাতে নাই, দেশ চলে গেছে অন্যদের হাতে, যেটা ভাই বললেন একটু, দেশ বিদেশিরা চালাচ্ছে। যে এখন এটা হচ্ছে আজ্ঞাবহ সরকার, তাকে যা বলা হচ্ছে তাই করছে। সুতরাং জঙ্গি উত্থান, এটা নিয়ে আমি সারপ্রাইজড হইনি, এটা এক্সপেক্টেড, কারণ এটা একটু 2 মাস পরে আসলো, হয়তো আর একটু আগে আসার কথা ছিল, 2 মাস টাইম নিয়েছে তাহলে তাদের নেটওয়ার্ক ঠিক করে নিয়েছে। এবং আমি যেটা বললাম প্রথমেই, পাকিস্তানের সাথে সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করা উচিত। তারা জঙ্গি সাপ্লাই দিতেছে, নিজেরা খেতে পায় না, কিন্তু জঙ্গির ব্যাপারে তারা সমস্ত কিছু তারা আইএসআই সাপ্লাই দিতে পারতেছে। এটা আমাদের আমি একটা শেষ করে দিচ্ছি, আর্মি, নেভি, এয়ারফোর্সের মধ্যে যেসব মৌলবাদী এবং জঙ্গি সহ যেসব ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করা যাবে, তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে জেলের মধ্যে ঢুকানো উচিত। এছাড়া এই সরকার টিকতে পারবে না, কারণ অন্য কিছু একটা হবে। এবং আর্মির মধ্যে জঙ্গিবাদীটা যদি উত্থান হয়, তাহলে বাংলাদেশের জনগণকে উঠে দাঁড়াতে হবে, এখন জনগণই তাদেরকে নামাবে। এটাই বলবো আমি আজকে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ আপনি কিছু বিশ্লেষণ শোনানোর জন্য। ডক্টর নুরুন নবী, আমি দুঃখিত, আপনাকে যেখানটা থামিয়েছিলাম
সেখান থেকে একটু শুরু করতে চাই। আপনি বলছিলেন যে এই পরিস্থিতিতে যখন প্রকাশ পেয়ে যায় যে কোনো একটি দেশের সেনাবাহিনীর ভিতরেই জঙ্গি আছে, এবং যারা বিশেষ করে ইসলামের নামে মৌলবাদী চিন্তা চেতনাকে বাস্তবায়নের জন্য তারা আদর্শিকভাবে প্রশিক্ষণ নিয়ে মাদ্রাসায় মাদ্রাসায় প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন জায়গায়, এবং তারা দেশের বাইরে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়ে যদি এই কাণ্ডকীর্তি করে থাকে, এবং সেনাবাহিনী বিমান বাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর মধ্যে যদি